নমস্কার। আমরা একটা ছোট্ট অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। অনুষ্ঠানে একটা যদি শিরোনাম দিতেই হয় তাহলে বোধহয় এরকম দেওয়া যেতে পারে যে মুখোমুখি, মানে পাঠক লেখক মুখোমুখি। প্রথমেই আমি এইরকম একটি বই, উপন্যাস অবিনশ্বর পাঠক সমাজকে উপহার দেওয়ার জন্য লেখককে ধন্যবাদ জানাই। যদিও জেন্ডার হিসেবে লেখিকা, আমি লেখকই বলবো। দ্বিতীয় সংস্করণ, এই উপন্যাসটি দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে, তার জন্য পাঠকদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। তো আমরা আজকে এই বইটির তুলনামূলক সাহিত্য বিচার নিয়ে কিন্তু বসিনি। আমরা কিছু আলোচনা করব, যেটা হচ্ছে যে এইরকম একটি উপন্যাস, সত্যি অন্য ধারার উপন্যাস, সেই উপন্যাসটির নির্মাণ, এই বিষয়ে কিছু কথা, কিছু গল্প যেগুলো পাঠকদের হয়তো সেভাবে জানা নেই। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের বসা। আমি কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং আমার ধারণা এই প্রশ্নগুলির কোনো না কোনোটি, বা আমার মনে হয় সবকটি, প্রায় সব পাঠকেরই প্রশ্ন বলে আমার মনে হচ্ছে। তো আমি সেইভাবেই আজকে আলাপচারিতাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইব। নির্মাণ বিষয়ক প্রশ্ন, অবিনশ্বরের নির্মাণ। যারা পড়েছেন তারা জানেন অবিনশ্বর সত্যি সত্যি একটি অন্য ধারার উপন্যাস। তো সেই জন্য আমার প্রথম প্রশ্ন, যে এটা বোধহয় আপনাদেরও জানা আছে এবং আমি এখন লেখককে প্রশ্ন করব, যে এই উপন্যাসটি বোধহয় তোর প্রথম উপন্যাস, এবং এই উপন্যাসটা আমার পড়ে যেটা মনে হয়েছিল যে কোনো একজন লেখকের প্রথম উপন্যাসটা বোধহয় নয়, কারণ ব্যাপ্তি, গভীরতা সব মিলে আমার মনে হয়েছিল যে অনেকটা পোড় খাওয়া এক লেখকের উপন্যাস। যদিও আমি জানি যে উপন্যাসের আগে গল্প এবং কবিতায় তো হাত পাকা অনেক দিনের। তো এইরকম একটা উপন্যাস, যেটা আগেই বলেছি অন্য ধারা, এবং স্থান, কাল, পাত্র, এই তিনটে হিসেবেই সত্যি সত্যি অন্য ধারা। তো এরকম একটি উপন্যাস লেখার কথা মাথায় এলো কেন এবং কিভাবে? এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, বলছি। তার আগে একটু পরিচয় দিয়ে নিই। আমি শান্তা মুখোপাধ্যায়, আপনারা জানেন। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন, ইনি অধ্যাপক প্রিয়তোষ দত্ত। প্রিয়তোষ দাকে কেমিস্ট্রির সবাই চেনেন তার ফিজিক্যাল কেমিস্ট্রি টিচার্স ফোরামে উজ্জ্বল উপস্থিতির জন্য। আমরা চিনি বইপ্রিয়তার জন্য এবং ধাঁধায় ধাঁধিয়ে দেবার জন্য। তো কিন্তু প্রিয়তোষ দা আজকে, আসলে প্রিয়তোষ দা আমাকে কিছু প্রশ্ন করেছিল এই অবিনশ্বর নির্মাণ নিয়ে। তা আগে এইটাতে মনে হয়েছিল যে একদিন আড্ডা দেওয়াই যায়, তো সেই আড্ডাটা আজকে হচ্ছে আর কি। হ্যাঁ, তো এইবারে উত্তরে আসতে হবে। হ্যাঁ, অবিনশ্বর নির্মাণ প্রসঙ্গে বলা যায় যে তুমি বলছো, জিজ্ঞেস করছো যে আমি এরকম লিখলাম কেন। তা ইনফ্যাক্ট তুমি জানো যে আমি লিখবই কখনো ভাবিনি। তুমি তো আমাকে সেই কাল্টিভেশনে রিসার্চ করার সময় থেকে জানো। তো আসলে অবশ্য না, সেটা ঠিক না। আমি কাল্টিভেশনে থাকার সময় কবিতা লিখেছি, তো তারপর ছোট গল্প কিছু লিখলাম, সেটা লেখাতে সবাই বলল যে ভালো হয়েছে, তখন একটু কনফিডেন্স পেলাম। তারপর আমার একটা মাথায় আসছিল যে আসলে আমাদের জীবনটা কি, কেন। তো এটা মাথায় আসছিল বলা ভুল, মানে এটা আমাদের সকলেরই প্রশ্ন। তা এইটাতে আমার মনে হচ্ছিল যে আমাদের জীবনটা আসলে একটা নির্মাণ। আমরা ভাবি না হয়তো, কিন্তু অজান্তেই আমরা নির্মাণ করে চলি। এবং এই যে নির্মাণ করে চলি, যে কেউ যে কোনো মানে ফিল্ডে আমি বলবো, তার পিছনে কি থাকে? তার পিছনে থাকে একটা স্বপ্ন, এটা আমার মনে হয়েছে। তা এইটা মনে হতে হতে আমরা মহাবলীপুরম গেছিলাম বেড়াতে। এবার সেই মহাবলীপুরমে গিয়ে সেখানকার যে অপূর্ব নির্মাণ, সেই নির্মাণ দেখে আমার মনে হলো যে এই যে স্থাপত্য, ভাস্কর্য, এই নির্মাণও কিন্তু একদিনে হয়নি, এবং এই নির্মাণের পিছনেও অসংখ্য ভাস্করের স্বপ্ন রয়েছে। এবং আমাদের জীবনও যেমন এক প্রজন্মে শেষ হয়ে যায় না, এবং সেই এক প্রজন্মের স্বপ্ন বয়ে চলে আরেক প্রজন্মে। তো এই নির্মাণও নিশ্চয়ই এক প্রজন্মে শেষ হয়নি, বয়ে চলেছে প্রজন্ম থেকে প্রজন্মে, এবং সেই স্বপ্নটাও বয়ে চলেছে। তো এই যে দুটো বিষয়, এই দুটো বিষয়কে একই ক্যানভাসে আঁকা যায় কি না, এইটা ভেবেই শুরু করা।
না, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরও বোধহয় পেয়ে গেলাম। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি তো উত্তরের পরিপ্রেক্ষিতে বলছি যে এরকম স্থাপত্য থেকে স্থাপত্য নির্মাণ এবং জীবনের নির্মাণ এই দুটোকে মিলিয়ে লেখার কথা মাথায় এলো। গুড। কিন্তু বাংলায় বা আবার অন্যান্য জায়গাতেও তো অনেক স্থাপত্য নিশ্চয়ই দেখা গেছে, তখন তো এরকমটা মাথায় আসেনি। তার মানে তামিল বা মহাবলীপুরম এর একটা বিশেষ আলাদা আকর্ষণ কি কোনোভাবে কাজ করেছিল, নাকি ইটস জাস্ট আ কোইন্সিডেন্স যে ওটাতেই বলো? হ্যাঁ, না, আলাদা আকর্ষণ শুরুতে ছিল বলে আমি বলবো না, কিন্তু শুরু করার পরে সাংঘাতিক আকর্ষণে পড়ি, এটা বলতে পারি। এখন ভাবলে এরকমও হতে পারতো যে আমি অন্য কোনো স্থাপত্য বা অন্য কোনো রকম, যে অনেক দিন ধরে অজন্তা গুহা সেখানে হতে পারতো, সেটা দেখে আমার এর মনে হতে পারতো, কিন্তু সেটা হয়নি তখন আমি এটাকে কোইন্সিডেন্সই মনে করব, জানি না। কিন্তু যখন শুরু করেছি, তারপর যখন পরিচিতি পেয়েছি সেই স্থাপত্য, নির্মাণ, সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যে, তাতে আমি এতটাই মুগ্ধ হয়েছি যে সেই টানটা আমার কাছে খুব বড় হয়েছে। মানে শুরুর পর তোকে অটোমেটিক নিজে টেনে নিয়ে গেছে। এটা যে কোনো স্থাপত্যের সঙ্গে হতে পারতো, যে থ্যাঙ্কস টু কোইন্সিডেন্স, যেরকম একটা কোইন্সিডেন্স ঘটলো এবং আমরা অভিনেশ্বর হাতে পেলাম। কিন্তু তবুও বলবো যে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। অন্যান্য জায়গায় আমার ঘরের কাছে কিছু নিয়ে লেখা, আর একদম বাইরে যেখানে ভাষা, সংস্কৃতি, মানুষজন, তাদের নির্মাণ এবং স্থাপত্যটা অনেকটা আলাদা, সব মিলে এত আলাদা যে এই আলাদা বিষয়কে হাতে ধরার মতো সাহস এবং কনভিকশন থাকাটা খুব জরুরি ছিল। তার জন্য কি আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়েছিল আলাদা বিশেষভাবে? প্রস্তুতি তো পুরোটাই। তার কারণ প্রথম কথা হচ্ছে যে আমি ইতিহাসের ছাত্রী নই। আচ্ছা, আমি তথাকথিত সাহিত্যেরও ছাত্রী নই, কিন্তু সাহিত্য পড়তে ভালোবাসি, পড়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে তামিল পটভূমি এত দূরে এবং স্থান আলাদা। কাল হচ্ছে 630 থেকে 670 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এবং তখন পল্লব রাজত্ব, মহারাজ নরসিংহ বর্মনের রাজত্বকাল। তো এই সময়টা, স্থান, কাল, পাত্র যেটা তুমি বললে, পুরোটাই আলাদা। তো শুরু যখন করলাম, আমি তো প্রথম সার্চ দিয়েছি নেটে যে কি বইপত্র পাবো। তো সত্যি কথা বলতে আমি কিন্তু খুব বেশি বই পাইনি। আমার হাতে ছিল রমিলা থাপারের যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি বই, সোশ্যাল হিস্ট্রি বই যেটা, সেটা নীলকান্ত শাস্ত্রীর যে দক্ষিণ ভারতের ইতিহাস, সেই বই, আরও কিছু ইতিহাস বই, একজনের থিসিস, মাইকেল লকউড, তার যে পিএইচডি থিসিস, সেটা, কিছু রিসার্চ পেপার, হ্যাঁ, তার মধ্যে আর রামাইয়া বলে একজন, তার রিসার্চ পেপারগুলো খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে, আর কিছু বই, এবং সেই বইগুলো খুব বেশি আমি বলবো না। তো সেই কারণে মানে আমার মনে হলো যে এইটা নিয়ে কি খুব বেশি লেখা হয়নি, হতে পারে তামিলে লেখা হয়েছে। এবার নেটে সার্চ দিলে তো তামিল বই ন্যাচারালি আসছে না, ইংরেজি বইগুলো আসছে, এবং ইংরেজি বইতে কিন্তু আমি যে খুব বেশি পেয়েছি এরকম না। তো তারপরে যেটা হলো যে তামিলনাড়ু গভর্নমেন্টের কিছু ওয়েবসাইট আছে, হ্যাঁ, হিস্টোরিক্যাল ওয়েবসাইট, সেগুলো আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করেছে। ব্রিটানিকার কিছু ওয়েবসাইট আছে। অ্যাকচুয়ালি ওয়েবসাইট বললে তো মনে হয় যে অনেক কিছুই হতে পারে, সেগুলো কতটা অথেন্টিক হবে, তো সেই ব্যাপারে আমি কথা বলে দেখেছি যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে। তো তারা বলেছেন না, এগুলোকে খুব মানে একেবারেই বিশ্বাস করা যায়। এবং আমি তামিলনাড়ু গভর্নমেন্টের যে হিস্টোরিক্যাল ওয়েবসাইট, সেটা ঢুকে দেখেছি, এবং ব্রিটানিকার ওয়েবসাইট, এগুলো এত ভালো। এবং আস্তে আস্তে না আমি পুরো মানে কিভাবে মেসমেরাইজড হয়ে গেছি। তোমাকে আমি বলি যে প্রথম অ্যাকচুয়ালি পাণ্ডীয় সভ্যতা, যেটা আমরা জানি না, সেটা প্রায় 2000 বছর ধরে কিন্তু দক্ষিণ ভারতে রাজত্ব করেছে, মাঝে একটু গ্যাপ ছিল। এখন পাণ্ডেয় হচ্ছে মূল ধারা, আর পল্লব মানে হচ্ছে শাখা। তো আমার তখন এবার পাণ্ডীয়দের যখন রীতিনীতিগুলো পড়লাম, তখন তো সেটা ভীষণ মানে ইন্টারেস্টিং, এবং রোমানদের সঙ্গে তাদের রীতিমতন দৌত্য চলতো, হ্যাঁ, দেওয়ানিয়া চলতো, সমুদ্র বাণিজ্য চলতো, হ্যাঁ, লিখেছি প্রসঙ্গক্রমে অবিনশ্বরে। তো এরপরে যেটা হলো, এবার পল্লবরা যখন ওই মহাবলীপুরম মানে উত্তর দিকে, তামিলনাড়ুর উত্তর দিকের অংশে এসে রাজত্ব করতে শুরু করলো,
তখন ওদের কিন্তু মূল যে কালচারটা, আমার এটা বিশ্বাস এবং এটা সবাই একমত হবেন, আমি পরে জিজ্ঞাসাও করে নিয়েছি, সেটা হচ্ছে যে একটা কালচার যখন একটা ভূমিতে থাকে, পুরনো যে কালচার থাকে সেটা আপডেটেড হয়ে যায় না, তার সঙ্গে নতুন কিছু কালচার যুক্ত হয়, কন্টিনিউশন। তো এই পান্ডিয়াদের যে কালচারগুলো যেগুলো আমি পেয়েছি রাদার অনেক বেশি, সেখান থেকে প্রাচীন তামিলগণের যে প্রথম ব্যাপারটা পাই সেটা হচ্ছে ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট সেটা সাংঘাতিক রকমের সুন্দর। আমরা গ্রাম পঞ্চায়েতের কথা এখন বলি, তখন কিন্তু ওদের গ্রাম সভা ছিল উড়, এবং লোকাল যে কোনো বিচার ব্যবস্থা সেগুলো কিন্তু ওই উড়েই হতো। এবার উড় যা সিদ্ধান্ত নিতে না পারবে সেটা হাইয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, তাকে নাড় বলে, ওই যে তামিল নাড় বলি আমি, একটা রিলেশন আছে, তো তামিল সরি নাড়, ওই নাড়ে পৌঁছে যেত। নাড়ও যেটা করতে না পারবে সেটা রাজার কাছে যায়। তো এরকম নয় যে পুরোটা রাজা কেন্দ্রিক। আচ্ছা, এ তো একরকম গেল। 2 নম্বর হচ্ছে যে এই যে মানে প্রাচীন যে তামিলগণের যে ব্যবস্থাটা, তাতে প্রত্যেকটা বালক 12 বছর বয়সের মধ্যে একটা মার্শাল আর্টের ট্রেনিং পেতেই পেত, তাদের প্রয়োজনে যাতে মাতৃভূমিকে তারা রক্ষা করতে পারে, এইটা ছিল ব্যাপার। এবং তার জন্য ওই তাদের যে সমস্ত অস্ত্রশস্ত্র এবং যে মার্শাল আর্টের টেকনিক, এখন ইদানিং আবার দেখা যাচ্ছে যে সিলাম, এটা নিয়ে বেশ কথা হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওইটা কিন্তু অত পুরনো। কুস্তি, সিলাম্বম, মল্লখাম্বম, এইগুলো সমস্ত তারা রেগুলার প্র্যাকটিস করে গ্রামেই কিন্তু শিখে নিত। তো এই যে বিষয়গুলো, এগুলো যত জেনেছি তত আমার ভালো লেগেছে। তারপর ধরো মহামারী, সেই আমলে তো মহামারীর ওষুধ নেই, হ্যাঁ, আমি একজন বৌদ্ধ সন্ন্যাসীর সাহায্যে দেখাতে চেয়েছি যে জ্ঞানের আলো এটাকে দূর করতে পারে, কিন্তু স্টিল সাধারণ মানুষ কিন্তু দেবতার পায়েই মাথা খুঁড়েছে চিরকাল। তো এই যে মারির হলে তখন মারিয়াম্মার পুজো করতে হতো। তো মারিয়াম্মার পুজোর নিয়ম ছিল যে কারাকম নাচতে হবে। তো নাচার লোক থাকবে গ্রামে, কারাকম নাচতে পারা দক্ষ লোক আছে, তাকে মাথায় হাঁড়ির উপর হাঁড়ি, একটা বাঁশের খাঁচার মতন করে মাথায় হাঁড়ির উপর হাঁড়ি, অসিদ্ধ চালের হাঁড়ি, সেইটা নিয়ে, মানে আজ সিদ্ধ বেটা, তো সেটা নিয়ে তাকে নাচতে হবে এবং অতি দ্রুত তালে নাচতে হবে। সেই নাচেতেও যদি হাঁড়ি না পড়ে যায় তবে দেবী সন্তুষ্ট হবে। তো এইরকম সমস্ত ডিটেইলড যে পিকচার, সেগুলো জাল্লিকাট্টু, আমরা জানি যে এত পুরনো একটা প্রথা, সেটা কবে হয় সেটা আমরা সবাই জানি যে তামিলের প্রধান উৎসব হচ্ছে পোঙ্গল। পোঙ্গল হচ্ছে আমাদের নবান্নের মতন। এই পোঙ্গল যদি আমি ডিরেক্ট করতে যাই, তো পোঙ্গলে কেমন করে রান্না হতো, রান্নায় ঠিক কি কি দেয়া হতো, আমি যখন উপন্যাস লিখছি চরিত্রগুলো জীবন্ত হয়ে উঠবে না নইলে, তো আমার তো খুঁজতে হবে যে পোঙ্গলে কিরকম করে রান্নাটা হতো, এবং পোঙ্গলে দেবতাকে নিবেদন করার সময় কি মন্ত্র বলবে, তো সেগুলো খুঁজতে হয়েছে। এবার পোঙ্গলের দিন বিকেলবেলায় জাল্লিকাট্টু গ্রামের মাঠে, জাল্লিকাট্টুর মাঠই, জাল্লিকাট্টু তারাইল বলে তামিলে, তো জাল্লিকাট্টুর মাঠই ছিল তার জন্য। সেখানে গিয়ে ষাঁড়ের খেলা, এইবার ষাঁড়ের খেলা সম্বন্ধে বিভিন্ন কিছু পড়ছি, কিন্তু ষাঁড়ের খেলা, ষাঁড়ের পিঠে উঠে বসলো সেই অবধি পারলাম, তারপরে নামবে কি করে, তখন আবার নিজেকে একটু ভাবতে হলো যে নামবে কি করে। এরকম কল্পনা আর আমার যা মানে পাচ্ছি তাকে মেলাতে হয়েছে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট সংস্কৃতি তামিলের আমরা জানি, সেটা হচ্ছে যে নারী হয়ে ওঠার সংস্কৃতি, ঋতুকলা সংস্কার। তো ওখানে এক চরিত্র আছে শারদা, যে নারী হয়ে উঠছে, তো তখন তাকে যে রিচুয়ালসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, মামা আসবে, মামা এসে পিছন থেকে ওই চালের গুঁড় দিয়ে তৈরি পিঠে, সেটা পিঠে ছুঁড়ে মারবে, তবে তার শুদ্ধিকরণ হবে। হ্যাঁ, তো এইগুলো সমস্ত মানে এই ডিটেলসেই আমি পড়েছি, খুঁজেছি, পেয়েছি। তো তখন আমার মানে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং তখন আর কি ওই যে আমার ভয় এবং প্রিয়জনদের ভয় যে আমি এরকম একটা পটভূমিতে সত্যিই লিখে উঠতে পারবো কিনা, সেটা অটোমেটিক্যালি চলে গেছে। ঠিক, আমি একটু যোগ করি যে এরকম শুনেছি দু একজন লেখকের ক্ষেত্রে যে একটি উপন্যাস তার জীবন একটা বড় অংশ, একটা বড় প্রজেক্টের মতো, তার জন্য সে রীতিমতো জায়গা বলে রিসার্চ করা, অন্য জায়গায় গিয়ে অন্যভাবে লাইফ কাটিয়ে সে করেছে এরকম কিছু। কিন্তু বাংলা, জানি না আমার পড়াটা হয়তো অসম্পূর্ণ, বাংলা সাহিত্যে এরকম ভাবে মোর রিসার্চ দ্যান জাস্ট সাহিত্যিক ক্রিয়েশন
এটা খুব একটা পাই না, না, খুব একটা আছে। আছে। আমি যেমন একটা দুটো এক্সাম্পল তো রয়েছে, যেমন আমার মনে হচ্ছে সুনীল মুলির একটা উপন্যাস খুব বসছে, অনেকটা রিসার্চ করে লাগে। আনফর্চুনেটলি এই ধরনের উপন্যাস নিশ্চয়ই আছে, কিন্তু খুব পরিচিত নয়, মানে সাধারণ পাঠকরা খুব একটা জানে না। সেই হিসাবে আমার মনে হয়েছে যে বাংলাতে তুই যে প্রথম উপন্যাসের যে প্রচেষ্টা, সেটা একটা নতুন পথের, একদম নতুন পথ তৈরি করলে না বলেও বলা যেতে পারে যে একটা সরু নতুন পথ, যেটা কয়েকজনই সেই পথে হেঁটেছে, তুইও সেই পথে হেঁটেছিস, এবং যেটা খুব কষ্টকর এবং চ্যালেঞ্জিং, বিশেষ করে সেই সমাজ, সেই ইতিহাসটাকে ধরা। কিন্তু এটাকে আমি এক কথা আবার ঐতিহাসিক উপন্যাসও বলতে রাজি নই, মানে আমি যেটুকু পড়ে মনে হয়েছে। ইতিহাস বলতে আমরা ঐতিহাসিক উপন্যাস বলতে যেগুলো বুঝি, যার অনেকটাই কল্পনা, অনেকটাই সেই রাজা রানী প্রণয়, নারী সুরা, যুদ্ধ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই উপন্যাসটা ঠিক সেই গোত্রেরও নয়, আবার ইতিহাস আছে, বহুল মাত্রায় আছে। তাহলে আমার প্রশ্ন পাঠকের তরফ থেকে, যে এই উপন্যাসটাকে ঠিক কোথায় ফেলবি তাহলে? আমি তো তাহলে প্রশ্ন করবো, ইতিহাস কি? ইতিহাস কি রাজন্যবর্গের জয়স্তম্ভে লেখা অক্ষরমালা, নাকি শত শত প্রজার রক্তে ঘামে যে জীবন যাপন, এবং সেই যাপনে তারা সাপোর্ট করছে রাজার রাজত্বকে, রাজার অসন ব্যাসন টিকিয়ে রেখেছে? তো এইটা ইতিহাস আমি বুঝতে চেয়েছি। এবং এইটা তো একটা মানে অল্টারনেটিভ ইতিহাসের ধারা আছেই। হ্যাঁ, আমাদের কি বলবো, শ্রদ্ধেয় রমিলা থাপার এরা এইগুলো মানে দেখিয়েছেন, পথপ্রদর্শক। তো আমি সেই ধারায় সাংঘাতিক হেঁটেছি এরকম নয়, তবে আমার মনে হয়েছে যে আমাদের ইতিহাস বললেই মনে হয় আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম, নয়, সেরকম নয়। মানে চিরকালই মানুষের জীবনে ক্ষুধা আছে, বঞ্চনা আছে, শোষণ আছে, দ্বন্দ্ব আছে, ধর্মান্ধতা আছে, কিন্তু তার বাইরেও মানুষ খুঁজে নেয় ভালোবাসার রং লাল, কিংবা ওই যাপন যুদ্ধের বাইরে স্বপ্নের হাতছানি তাকে টেনে নিয়ে যায়। তো এই জায়গাটা খোঁজাটাই আমার কাছে মনে হয়েছিল যে আবহমানের কথা, তো তাহলে ইতিহাস নয় কেন? তাহলে সেদিক থেকে এটা ইতিহাস। রাইট, কিন্তু টিপিক্যাল ঐতিহাসিক উপন্যাস বলা যাবে না। আমি যেটা আগেই বললাম যে আবার অনেকটাই ইতিহাস রয়েছে, অর্থাৎ ইতিহাস কি এই প্রশ্নটাই বোধহয় তো ঐতিহাসিক উপন্যাসের উপযোগ্য অন্যতম, সেটা খুব ভালো। এবার আমি নির্মাণের প্রসঙ্গে আসি, যে বিশেষ সময় আগেই বললাম অন্য ধারা এবং পটভূমি, তা সেই একটা আবহ তৈরি করার দরকার হয়ে পড়ে। পুরো উপন্যাসটা ছিল সেটা ওয়েল মেনটেন্ড। এই আবহটা তৈরি করার জন্যই বোধহয় তামিল শব্দরা সরাসরি কিছু এসেছে, এবং কিছু আমি খেয়াল করেছি যে আঞ্চলিক বাংলা উক্ত ভাষা শব্দ যেগুলো আমরা এই মুহূর্তে হয়তো ইউজ করে নিতে পারি, তারাও এসে গেছে। তো এটা কি আমার ধারণাটা কি ঠিক যে আবহাওয়ার জন্যই এটা খুব জরুরি ছিল? আর দ্বিতীয় প্রশ্ন, যদি এনে থাকিস তাহলে পাঠক সমাজ এই শব্দ আনয়নটাকে কিভাবে নিতে পেরেছে? হ্যাঁ, বলি তাহলে। সেটা হচ্ছে যে তামিল পটভূমি নির্মাণ করছি যেহেতু, সেহেতু আমার মনে হয়েছিল তামিল শব্দ দিলে ব্যাপারটা কনভিন্সিং হবে। তো তার জন্য আমাকে তো প্রস্তুতি নিতে হয়েছে স্বাভাবিকভাবে। তা সেটা ঠিক আছে। এবার আমার আরেকটা প্রশ্ন দাঁড়িয়েছিল যে আমি যেহেতু সাধারণ মানুষের কথা বলছি, সাধারণ মানুষের যাপন যুদ্ধের কথা বলছি, সাধারণ মানুষের কি বলবো ভালোবাসার কথা বলছি, স্বপ্নের কথা বলছি, তাহলে সাধারণ মানুষ কিন্তু যে কোনো ভাষায় প্রমিত ভাষার রীতিতে বলেন না কথা, একটা কথ্য রীতিতে কথা বলেন। তো তাহলে তাদের চরিত্র যদি আমি আঁকতে চাই, তাহলে আমাকে তো সেই কথ্য রীতি একটা কোথাও ভাবতে হবে। তো আমি তো এবার তামিল কথ্য রীতিতে লিখলে বাংলা কেউ বুঝবেন না, বাংলায় হবে না উপন্যাস। তো তাহলে একটা কোথাও কম্প্রোমাইজ করতে হবে আমাকে। তো সেই কারণে আমি যেটা করেছিলাম যে আমাদের বাংলার যে একটা আঞ্চলিক কথ্য ভাষা, সেই আঞ্চলিক কথ্য ভাষায় প্রান্তিক মানুষের সমস্ত সংলাপ তাতে রয়েছে, এবং আবহ নির্মাণে তামিল শব্দ এসেছে, কিন্তু রাজা, পুরোহিত ইত্যাদি যারা সুপার এলিট পিপল, তাদের ভাষা কিন্তু প্রমিত বাংলা। এইবার তোমার দ্বিতীয় প্রশ্ন যে পাঠক কিভাবে এটা নিয়েছেন, এই প্রসঙ্গে বলি যে অনেকে খুব মানে হই হই করে ভালো করেছে, ভীষণভাবে একাত্ম হয়েছেন এই যুক্তিটার সঙ্গে যে প্রান্তিক মানুষ কথ্য ভাষাতেই কথা বলে,
এবং আমি যে সময় উপন্যাসটা, যে সময়ের কালের কথায় উপন্যাসটা লিখছি, তখন বাংলা ভাষার জন্মই হয়। কাজে আমি বাংলা ভাষাকেও একটু পিছনে নিয়ে গিয়ে কোনো একটা ভাবে সাজিয়ে কথ্য করবো তার উপায় ছিল না। কাজেই আমার এখনকার বাংলা ভাষারই কোনো একটা কথ্য রূপকে নিয়ে তাকেই প্রান্তিক মানুষের ভাষায় রূপ দিতে হয়েছে। এইটা আমি আমার যে মুখবন্ধ হেসেল বার্তা সেখানে লিখেছি। এটা অনেকে ভীষণভাবেই মানে নিয়েছেন, খুশি হয়েছেন, বলেছেন ঠিক হয়েছে। আবার কেউ কেউ বলেছেন যে তারা হয়তো খুব বেশি মানে ভাষা নিয়েও চর্চা করেন, তারা বলেছেন যে এই যে ভাষাটার যে প্রান্তিক মানুষদের মানে ওই অঞ্চলের যে একটা ছাপ রয়েছে, সেই ছাপটা কোথাও বাধা দিচ্ছে যে ওই তামিল পটভূমিটাতে নিয়ে যেতে। এইটা একটা মত পেয়েছি। আরেকটা মত, এটা খুব কমজনই বলেছেন, আরেকটা মত, এরাও খুব কম নন এটা আমি বলবো, তাদের মূল সমস্যাটা ছিল যে এই উপন্যাসের চরিত্র সংখ্যাও অনেক, এটা তুমি জানো, এবং চরিত্র সংখ্যা বেশি বলে আমার সামনে ওই একটা চরিত্র কথন দেয়া আছে, হ্যাঁ, কে কার কি বলা থাকে আর কি। হ্যাঁ, তো একে তামিল চরিত্রের নাম, হ্যাঁ, এই নাম নিয়েও একটুখানি বলি, তখন বলা হলো না। সেটা হচ্ছে যে নামগুলো কিন্তু খুব মানে মিনিংফুল। আমরা যখন বাংলায় কোনো উপন্যাস পড়ি বা যে কোনো কিছু পড়ি, আমরা যদি বলি গুরুচরণ মহারাজ কাঁচাগোল্লা, হ্যাঁ যাই হোক, মানে একটা সোশ্যাল কোনো মানে তার রেসপেক্টে যে তার সামাজিক অবস্থান কোথায় সেটা একটা পরিষ্কার হয়ে যায়। আবার নামে আবার যদি আকাশলীনা বলি তাহলেও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তা এবার তামিল যখন আমি করছি ব্যাপারটা, তখন আমি এটা কি করে করবো, এটা আমার কাছে চ্যালেঞ্জ ছিল। তা আমাদের যিনি গাইড ছিলেন মহাবলীপুরমে, তাকে জিজ্ঞেস করেছিলাম পেশা অনুযায়ী, তিনি কিছু বলেছিলেন। তারপর ওই মহাবলীপুরমে যে সাংস্কৃতিক মঞ্চ ছিল তার বাইরে ওই অনুষ্ঠান সূচি অনুযায়ী নামের তালিকা ছিল, সেখানটায় দেখতে দেখতে মনে হলো যে নামগুলো ভীষণভাবে মহাভারত এবং তামিল রীতি অনুযায়ী শেষে একটা ন ইউজুয়ালি থাকে, যেমন গণেশন, মাধবন। এবার আমার কাজটা খুব সোজা হয়ে গেল। তো এই যে চরিত্রগুলোর নাম তামিল, এইখান থেকে শুরু করে ভাষায় কথ্য রীতি এবং তামিল শব্দের ব্যবহার, এইটায় কাউকে একটুখানি অসুবিধে ফেলেছে। আমার একজন পরিচিত দিদি বইটা পেয়েই খুব খুশি। তারপরে দুদিন বাদে আমাকে বললেন যে শান্তা, এগোতে পারছি না, এরকম তামিল শব্দ এবং নামগুলো, চরিত্রগুলো তামিলে, কথ্য ভাষা ইত্যাদি। তা আমি তো একটুখানি দুঃখ পেলাম খুব স্বাভাবিকভাবে। তারপরে কয়েক মাস বাদে ওনার সঙ্গে আমার যখন দেখা, উনি আমাকে বললেন যে এই প্রাথমিক ঝাপটাটা কাটিয়ে উঠে আমি যখন ভেতরে ঢুকলাম তরতর করে এগিয়ে গিয়েছি, একটু অসুবিধে হয়নি এবং চমৎকার হয়েছে। তো এই অনেক বড় পাওনা আর কি। তাহলে বেশিরভাগ ক্ষেত্রে পাঠকরা নিতে পেরেছে। আমি পার্সোনালি বলবো যে দুটো যে বলি, আমি প্রথমটা বিলং করি, অর্থাৎ আমার কাছে বাধো ঠেকেনি। তার কারণ আমি নিজেও তামিল জানি না, ফলে ওই তামিল আবহাওয়া দিতে পারছে কিনা আমার কাছে আসছে না। কিন্তু যেটা আসছে মোর ইম্পর্টেন্টলি, যে প্রান্ত উপন্যাসের একটা বিউটি হচ্ছে প্রান্তিক মানুষ, আনলাইক মেনি আদার হিস্টোরিক্যাল সো-কল হিস্টোরিক্যাল নভেলস, প্রান্তিক মানুষ প্রায় থাকে না, কিন্তু এখানে তো অন্য বিশেষ চরিত্রটা প্রান্তিক মানুষ। ফলে সেই অর্থে ট্রু হিস্ট্রি যেটা বলছিস তুই, যে ঐতিহাসিক উপন্যাস সেই অর্থ নয়, কিন্তু আবার ইতিহাস, সেটা বিকজ অফ দ্য প্রেজেন্স অফ সো মেনি প্রান্তিক মানুষ। আর সেই প্রান্তিক মানুষের কথ্য ভাষা যখন আসছে তখন আমার অসুবিধা হচ্ছে না, যে ঠিক আছে অ্যাটলিস্ট দে বিলং টু সেপারেট ক্লাস, প্রান্তিক মানুষ, তারা অন্য ভাষায় কথা বলছে, সেই ভাষাটা তাদের ভাষা আদৌ কি না আমি খুব বাধার হইনি। ফলে আমার কাছে ওভারঅল পারসেপশনটা নিতে সুবিধা হয়েছিল, এইটুকু বলতে পারি। আমি পরের প্রশ্নে যাই তাহলে। এটা একটা অন্যরকম প্রশ্ন, যে প্রথম সংস্করণের পর নিশ্চয়ই পুরোটা শেষ হয়ে গেছে, তাই দ্বিতীয় সংস্করণ আবার এসেছে। তো তার জন্য তো আগে অভিনন্দন জানিয়েছি, এটা অভিনন্দন মূলত পাঠকদের পাওয়া, তার সঙ্গে লেখিকা নিজেরও। দ্বিতীয় কথা হচ্ছে যে লেখক এবং প্রকাশক এর বাইরে যদি সাফল্য কাউকে কন্ট্রিবিউট করতে হয়, তাহলে কার কথা বলবো, কাজের কথা বলবো? হ্যাঁ, প্রকাশককে তো প্রথমে ধন্যবাদ দিতেই হবে, একদমই। আচ্ছা, এবার আমার ঘরের মানুষদেরকেও মানে ধন্যবাদ তো দেয় না কেউ ঘরের মানুষদের, কিন্তু তাদের উপস্থিতি এবং কি বলবো উদ্দীপনা ছাড়া এই বই লেখা সম্ভব হতো না। বিশেষ করে আমার প্রথম পাঠক দেবাশিস মুখোপাধ্যায়,
এবং দ্বিতীয় পাঠক দিগন্ত মুখোপাধ্যায়। এবং সেটা প্রকাশনার আগেই। প্রকাশনার আগে প্রতিটা চ্যাপ্টার লেখার পরেই আমাকে ফিডব্যাক নিতে হয় যাদের কাছে আর কি। তো সেটা তো তারাও আমার এই, যদি এটাকে সফলতা বলতে হয় আদৌ, তাহলে তারাও আমার এই সফলতার শরীক। আবার প্রশ্নটা যদি আরেকটু অন্যভাবে ভাবতে হয়, তাহলে এই সাফল্য আমার মতে স্বপ্নের। তার কারণ আমরা অজান্তে আমাদের মনে যে স্বপ্ন লালন করে চলি, যখন অবিনশ্বরের পুরো ভ্রমণটা চলতে চলতে শেষ শব্দটা বলে স্বপ্ন মরে না, স্বপ্ন অবিনশ্বর, আমার মনে হয় কোথাও আমরা নিজেদের খুঁজে পাই, পাঠকরা হয়তো নিজেদের খুঁজে পেয়েছেন, নিজেদের স্বপ্নের সঙ্গে একাত্ম হয়েছেন, তাই সফলতা। তো এইটা হয়তো স্বপ্নের সফলতা। ঠিক। আমার এই প্রসঙ্গ মনে পড়ে অনেক আগে, যদি পুরোটা মনে নেই, যে এই বই পড়ে আমি একটা পাঠ প্রতিক্রিয়া জানিয়েছিলাম। তাতে আমি বলেছিলাম যে লেখকের সঙ্গে আমার মতের একটা জায়গাতে অমিল হয়েছে। আমি এই উপন্যাসের মূল চরিত্র একে বলে মানি না, একে বলতে যাকে লেখক অনুসরণ করেছিল, আমি বলেছিলাম এই কাহিনীর মূল চরিত্র স্বপ্ন। তো আজকে সেটাতেই বলছিস এবং ন্যাচারালি ভালো লাগলো। এবার আমার প্রায় শেষ প্রশ্ন, প্রায় বলছি কারণ এই প্রশ্নের তো শেষ থাকে না, পাঠকদের বড় নানান প্রশ্ন থেকে যাবে, অনুষ্ঠানটা খুবই ছোট। তো আমার অনুরোধ তাদের জন্য যে এটাতে ইউটিউবে প্রকাশ পাবে, তো আপনারা ইউটিউবে কমেন্টে নিশ্চয়ই আপনাদের প্রশ্ন বড় পাঠাতে পারেন। সেগুলো যদি দরকার মনে হয় আমরা অনেকগুলো একসাথে পেলে আবারও বুঝতে পারি আপনাদের জন্য, তাতে একসাথে এগিয়ে যাওয়া যাবে। সাহিত্য পাঠ শুধু অবিনশ্বর নয়, সাহিত্য পাঠের একটা শিক্ষাও পাওয়া যেতে পারে সেখান থেকে। উই উইল লার্ন ফ্রম ইউ অ্যান্ড ইউ উইল লার্ন ফ্রম দ্য। তো আমার প্রায় শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই সুদূর বাংলায়, তামিল অনেক দূরে, ওদের একটা বিশেষ স্থাপত্য, বিশেষ সংস্কৃতি, জীবন নিয়ে, একটা ইতিহাস নিয়ে, একটা বিশেষ সময় নিয়ে সুদূর বাংলায় একজন কেমিস্ট্রি অধ্যাপিকা একটা উপন্যাস বহু কষ্ট করে লিখে ফেলেছে। তা এরকমটা মনে হয় না যে তারাও জানুন যে এরকম একটা প্রচেষ্টা কেউ একজন নিয়েছে তাদের জিনিসপত্র নিয়ে, তাদের সংস্কৃতি নিয়ে, তাদের গৌরবকে নিয়ে। অর্থাৎ আমি বলতে চাইছি যে এরকম কোনো উদ্যোগ কি মাথায় স্বপ্নে হলেও কাজ করছে, যে তারাও জানবে যে এরকম একটা কাজ হচ্ছে? হ্যাঁ, এটা তো স্বপ্ন, আরেকটা স্বপ্ন বটে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে এই তামিল পটভূমিতে পুরোটা লিখে, এবং যেহেতু প্রথম উপন্যাস, আমি একটু তো মানে ভয় ছিলাম। তো অলরেডি আমি একজন তামিল পাঠিকাকে পড়িয়েছি পুরো উপন্যাস। তিনি বাংলায় দীর্ঘদিন আছেন, বাংলা আমার আপনার মতনই বলেন, লিখতে পারেন, পড়তে পারেন। তো তিনি পড়ে তো খুবই খুশি হয়েছিলেন। এবারে তো তিনি যদি ভাবতেন তাহলে কিছু হতো হয়তো, কিন্তু আবার সেটা এক্ষুনি উনি একটু মানে শারীরিকভাবে ব্যস্ত আছেন, সেটা হয়নি। কিন্তু আবার স্বপ্ন সম্ভাবনা দেখাও দিচ্ছে, তরুণ প্রজন্ম কেউ কেউ হয়তো আগ্রহী হচ্ছে, সেটা এক্ষুনি বলবো না, যে তারা হয়তো ভাবছে যে এটা একটা ইংরাজি অনুবাদ যদি করা যায়, সেটা আমার সাধ্যে কুলো। হ্যাঁ, ইংরেজি হলো সেটা অনেকটাই, সেটা আমার ক্ষমতা নেই সে ব্যাপারে, সেটা আমি বলেই দিচ্ছি। তো যদি এরকম হয়, আমরা কখনো ভাবতে পারি যে সেরকম। এটা খুব ভালো চিন্তা, জানি না সেটা কিভাবে কোন পথে এগোচ্ছে। হলে খুব খুশি হবো। পাঠক সমাজের তরফ থেকে আগাম অভিনন্দন জানিয়ে রাখছি। এবং আমার শেষ প্রশ্ন, সত্যি অর্থে সব শেষ প্রশ্ন, যে এরকম একটা উপন্যাস লেখার পর তো থেমে থাকার কোনো প্রশ্ন নেই, নিশ্চয়ই কাজ চলছে মনে হয় বা সত্যি। তা এরকম কি আরেকটা উপন্যাস আমরা পেতে চলেছি, যেটাকে আমরা কি ধারার বলতে পারি, নাকি সম্পূর্ণ অন্য ধারার অন্য উপন্যাসে চলে যেতে চাইছি? না, হ্যাঁ, আমি কাজ করছি। আমি এই ব্যাপারে প্রচুরই, মানে আমি বলবো যে আমি অবিনশ্বর লেখার জন্য যদি 10% পড়ে থাকি, তাহলে এখন আমি 90% পড়ছি। আচ্ছা, মানে এতটাই বেশি, মানে অ্যাকচুয়ালি যেটা বললাম, অবিনশ্বরের সময় আমি অত বেশি ইনফরমেশন পাইনি, অ্যাভেলেবল ছিল না আমার কাছে। কিন্তু এখন আমার কাছে মানে ইনফরমেশন বুম বলতে পারি আছে, যে বিষয়, সেই বিষয়টা আমি এক্ষুনি বলছি না। এক্ষুনি বলছি না, শুধু বলতে চাইছি যে পটভূমি কি আবারও বাইরের কিছু? না, বাইরের না, এবার আমাদের বাংলারই। বাংলার। ওকে, আমরা আপাতত এটুকুতেই খুশি যে লেখক আরেকটি উপন্যাসে হাত দিয়েছেন এবং ওনার নিজের কথা অনুযায়ী 10%-এর জায়গায় 90% এফর্ট প্রচেষ্টা চলছে। ফলে আমরা অবিনশ্বরের আরেক অবিনশ্বর পেতে চলেছি খুব শীঘ্রই। কত শীঘ্র আমি জানি না, এখন তো প্যান্ডেমিক চলছে। তো ধন্যবাদ
পাঠকের তরফ থেকে আবারও ধন্যবাদ আগামী উপন্যাসের জন্য। নমস্কার। নমস্কার প্রিয়তোষদা, তোমাকেও ধন্যবাদ। মানে তুমি এই আড্ডাটা চালু না করলে এই নির্মাণের মাঝে গল্প- মাঝে হলো মন্দ না, ঠিক সেটা ঠিক। পাঠকদেরও ভালো লাগবে আশা করি। ধন্যবাদ। নমস্কার।